সরকারের বিরুদ্ধে পথে যুব প্রজন্ম, প্রতিবাদ বিক্ষোভে উত্তাল গোটা নেপাল, রক্তক্ষয়ী সংঘর্ষ সেখানে। সোমবার অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল নেপালের রাজধানী কাঠমান্ডুতে। হাজার হাজার তরুণ ছাত্র যুবক নেপালের পার্লামেন্টের বাইরে জড়ো হয়েছিলেন। রাজধানী ছাড়িয়ে বিক্ষোভের আঁচ পৌঁছে গিয়েছিল নেপালের অন্যত্র। নেপালে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির ইস্তফার দাবিতে নতুন করে বিক্ষোভ ছড়ায় মঙ্গলবার। সোমবার কেউ কেউ সেই দাবি তুললেও মঙ্গলবার তা আরও জোরালো হয়। বিদ্রোহের অভিমুখী এখন হয়ে উঠেছে ওলির ইস্তফার দাবি। নেপালে প্রেসিডেন্ট রামচন্দ্র পৌড়েল বাসভবনে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। বিক্ষুব্ধ ছাত্র যুবর আন্দোলনে উত্তাল নেপাল। আর সেই আবহে পড়শি দেশের চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ল ভারতেও। কড়া সতর্কতা জারি করা হয়েছে ভারত নেপাল সীমান্তে। মোতায়েন করা হয়েছে কড়া প্রহরা। উপপ্রধানমন্ত্রী সহ 9 মন্ত্রী ইতিমধ্যে ইস্তফা দিয়েছেন। এদের মধ্যে রয়েছেন স্বাস্থ্য, ক্রীড়া, বন, কৃষি, আইন, জল সরবরাহ এবং শক্তি মন্ত্রী। সূত্রে খবর, বড় বিপদ এড়াতে দেশ ছাড়ার পরিকল্পনা করছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। ইতিমধ্যে হেলিকপ্টারে চড়ে দেশ ছেড়েছেন তিনি, যেমনটা সূত্র মারফত জানা যাচ্ছে। অন্যদিকে নেপাল কংগ্রেসের নেতার বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। নেপাল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি গগন থাপার বাসভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। নেপাল কমিউনিস্ট পার্টির নেতা পুষ্পকমল দহলের বাড়িতেও অগ্নিসংযোগ। নেপাল কংগ্রেসের নেতা শের বাহাদুর দেওবা তার বাসভবনেও ইতিমধ্যে অগ্নিসংযোগের ঘটনা। রাষ্ট্রপতি রামচন্দ্র পৌড়েল তার বাড়িতেও অগ্নিসংযোগ। আমি কথা বলবো আমাদের গ্রুপ এডিটর ইন চিফ ঋতব্রত ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ঋতব্রত দা, 2024-এর 5ই অগাস্ট আমরা বাংলাদেশের গণ অভ্যুত্থান দেখেছিলাম। তার কিছুটা যদি আমরা পিছিয়ে যাই, শ্রীলঙ্কায় গণ অভ্যুত্থান দেখেছি। একই পথ এবার নেপালে। পরিস্থিতি কি সেদিকেই মোড় নিচ্ছে, নাকি নেপাল অন্য কোনো রাস্তা দেখাতে চলেছে? ঋতব্রত দা। জুলেখা, অবশ্যই শ্রীলঙ্কাতে আমরা যেরকম আনরেস্ট অর্থাৎ অশান্ত শ্রীলঙ্কাকে আমরা চলতে দেখেছিলাম, লুটপাট, সরকারি সম্পত্তি যেভাবে নষ্ট করেছে, তাতে গোটা পৃথিবী বিশেষ করে গোটা এশিয়া মহাদেশে চাঞ্চল্য সৃষ্টি করেছিল। তারপরে একই জিনিস দেখলাম বাংলাদেশে। সেখানে আমরা কি দেখলাম গত বছরের আগস্ট মাসে সেখানে লুটপাট হলো এবং এমন অবস্থা যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পালাতে হলো দেশ ছেড়ে। এবার নেপাল। আমি জুলেখা নেপালের বিষয়ে তোমাদেরকে একটু আমি বলতে পারি যে আমি নিজেও যেহেতু নেপালে একাধিকবার রিপোর্টিং এর জন্য গিয়েছি। নেপাল কিন্তু খুবই সংবেদনশীল এবং নেপালের মানুষজন কিন্তু খুব সহজ সরল মানুষ। কিন্তু একবার যদি তারা খেপে যান তাহলে কিন্তু দাউ দাউ করে আগুন জ্বলে। ঠিক এই অবস্থাটাই নেপালে হচ্ছে। শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল সমস্যা তো একই। প্রথমত হচ্ছে সেখানকার অর্থনীতি, প্রথমত সেখানে মানুষের বাঁচার লড়াই, দ্বিতীয় সেখানকার মানুষের সেন্টিমেন্ট বা আবেগ, যা আমরা দেখেছি শ্রীলঙ্কা, যা আমরা দেখেছি বাংলাদেশ, যা আমরা দেখছি এখন নেপালে। এবং তার সঙ্গে সঙ্গে সরকার বা যেগুলো এই সমস্ত দেশগুলোতে বারবার তো গণতন্ত্রের ওপর চাপ সৃষ্টি করেছে, মানে টালমাটাল গণতন্ত্র, সেটা শ্রীলঙ্কা হোক, সেটা বাংলাদেশ হোক, সেটা নেপাল হোক। এবং এখানে যারাই ক্ষমতায় থাকেন তারা ধরাকে সরা জ্ঞান করতে শুরু করেন। যেমন আমরা দেখছিলাম তো যে গৃহমন্ত্রী তাকে পদত্যাগ করতে হলো। কেন? কারণ ছাত্র যুব সামাজিক মাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছে নেপালে এবং স্বভাবতই ছাত্রছাত্রী যুব সম্প্রদায় তারা সামাজিক মাধ্যমকে বন্ধ করে দেওয়া, তার মানে বহির্বিশ্বের সঙ্গে তাদের কোথাও যেন সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে দেওয়া। এবং স্বভাবতই দাউ দাউ করে যে আগুন জ্বলছিল তাতে যেন কি পড়লো। আসল সমস্যা অর্থনীতি, আসল সমস্যা দুর্নীতি, আসল সমস্যা সেইখানকার গণতন্ত্রের ভিত্তি দুর্বল। এবার তুমি বলতে পারো ভারতবর্ষের মতো দেশ, আমাদেরও তো অনেক সমস্যা আছে, কিন্তু নেপালে বা শ্রীলঙ্কায় বা বাংলাদেশে কেন দেখছি? তার কারণ একটাই, 1947 সালে স্বাধীন হওয়ার পর বিভিন্ন ভূখণ্ড ভারতের বাইরে অর্থাৎ এক ভারতীয় উপমহাদেশে সেই জায়গায় সংবিধানটা এবং তাদের গণতন্ত্রটা ঠিক মতো প্রতিষ্ঠা হয়নি, যেটা ভারতের প্রতিষ্ঠা হয়েছে। যে কারণে ঝড় জল অনেক সীমাবদ্ধতা থাকলেও আমরা কিন্তু এখানে গণতন্ত্রটা অনুশীলন করছি, প্র্যাকটিস করছি। ঠিক সেই রকমই নেপালে কিন্তু গণতন্ত্রটা বারবারই কিন্তু আমরা দেখেছি গণতন্ত্রের যে কৌলিন্যতা কুলঙ্ঘিত হয়েছে। এখন নেপালের মূল সমস্যা হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে নেপালের যে আশু পরিবর্তন করতে চেয়েছিল শাসক, সেই পরিবর্তন মানুষ নিতে পারছে না। বিরোধীরা আরো বেশি সজাগ হয়ে উঠেছে, তারা সরব হয়ে উঠেছে। সব মিলিয়ে যে যুব সম্প্রদায়, এবং আমরা তো সবাই জানি যে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল সব জায়গায় যুবদের সংখ্যাটা ক্রমশ বেড়েছে এবং তারাই জনতার সিংহভাগ।
এবং তারাই পথে নামছে। এবং নেপাল আজকে দাউ দাউ করে জ্বলছে, তার কারণ যুব সম্প্রদায়কে দিশা দেখাতে পারেনি। তবে হ্যাঁ, নেপালের পক্ষ থেকে বারবার করে চেষ্টা করা হচ্ছে যে কিছু করে যদি এই আগুনকে নেভানো যায়, সেই জন্যই সামাজিক মাধ্যমের উপর যে ব্যান বা নিষেধাজ্ঞাটা তুলে দেওয়া হয়েছে। কিন্তু অনেকে বলছেন বড্ড বেশি দেরি হয়ে গেছে। এই মুহূর্তে অশান্ত কাঠমান্ডু, অশান্ত গোটা নেপাল, নেপালের প্রত্যন্ত অঞ্চলেও সেই বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়েছে। একদম তাই, একদম নজর থাকবে অবশ্যই। আপাতত ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আমাদের গ্রুপ এডিটর ইন চিফ ঋতব্রত ভট্টাচার্যের সঙ্গে, এবং আমি দর্শকদের আরও একবার জানিয়ে রাখতে চাই, নেপালের প্রধানমন্ত্রীর বাড়িতে ইতিমধ্যেই অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির ব্যক্তিগত বাসভবনে ইতিমধ্যেই আগুন ধরিয়ে দিয়েছেন উত্তেজিত জনতা। এর আগে নেপালের প্রেসিডেন্টের বাসভবনেও কিন্তু অগ্নিসংযোগের ঘটনা। এছাড়া সে দেশের একের পর এক নেতা মন্ত্রীর বাড়িতেও অগ্নিসংযোগের খবর পাওয়া গিয়েছে এবং ত্রিভুবন বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। এবং নেপালের যিনি সেনা প্রধান তার সঙ্গে প্রধানমন্ত্রী ওলির কথা হয়েছে, এবং যেমনটা জানা যাচ্ছে যে উদ্ভূত পরিস্থিতিতে বন্ধ করে দেওয়া হয়েছে নেপালের ত্রিভুবন বিমানবন্দর। সেনা মোতায়েন করা হয়েছে সেখানে। নেপালের বিভিন্ন মন্ত্রকে তাদের বাসভবন থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগ ইতিমধ্যেই শুরু হয়েছে। এই মুহূর্তে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শুভাশিস বাবু, আমরা শ্রীলঙ্কাতে দেখেছি সরকার পতন, এরকম একটা গণ অভ্যুত্থানের ফলে। আমরা বাংলাদেশে দেখেছি একই ছবি। তৃতীয় দেশ হিসাবে নেপাল কি সেই তালিকায় নাম লেখাতে চলেছে? শুভাশিস বাবু, দেখুন, একই ছাঁচে একই রকম ভাবে বারংবার এশীয় ছোট ছোট দেশগুলোকে এইভাবে একই রকম প্যাটার্নে ব্যাংক্রাফট করে দেওয়ার জন্য, ইকোনমিক্যালি ব্যাংক্রাফট করে দেওয়ার একটা প্রসেস চলছে। যে প্রসেসের মধ্যে প্রথম যে স্টেপটা চলছে সেটা হলো একটা কোনো ইস্যুকে কেন্দ্র করে পাবলিক ডিসওবিডিয়েন্স তৈরি করা বা সিভিল ডিসওবিডিয়েন্স তৈরি করা। এই সিভিল ডিসওবিডিয়েন্সের মাধ্যমে সরকার পক্ষকে একটা বিপর্যয়ের মধ্যে ফেলা এবং তারপরে সরকার পক্ষকে পলাতক হয়ে যেতে বাধ্য করা। এবং পরবর্তীকালে আপনি দেখতে পারবেন এই ঘটনাটা ঘটার 6 মাস 8 মাস বাদে কিছু ইন্টারন্যাশনাল ইনভেস্টার্স ঢুকবে, কিছু ইন্টারন্যাশনাল গভর্নমেন্ট ইন্টারভিন করবে এবং পরবর্তী সময় দেখবেন আস্তে আস্তে নেপাল, আর যেমন বাংলাদেশের বহু অংশ এখন আমরা দেখতে পাচ্ছি বিদেশি কিছু শক্তির হাতের দখলে চলে গেছে, সেটাই ঘটবে। কিছু প্রমাণ ছাড়া কোনো দেশকে অ্যালিগেট করানোটা উচিত নয়, তবে যতটা আমার ধারণা এর মধ্যে একটা পশ্চিমী হাত রয়েছে এবং এটা পরবর্তীকালে নেপালকেও একটা অত্যন্ত ভালনারেবল সিনারিও এবং সিচুয়েশনে ফেলে দেওয়ার চেষ্টা করা হলো এবং অনেকটাই তারা তাতে সফল। যদি সত্যি পশ্চিমী হাত থেকে থাকে তাহলে এই পরিস্থিতি যদি চলতে থাকে, উদ্ভূত পরিস্থিতিতে নেপাল তো দিনের পর দিন আরো খারাপ হবে। পর্যটন মূল ভিত্তি যে দেশটার, সে দেশটা তো একেবারে আফগানিস্তানের মতো হয়ে যেতে পারে। আপনিও কি সহমত হচ্ছেন? দেখুন, এখানে পর্যটনটা তাদের নিজস্ব ইকোনমিক একটা ইন্ডাস্ট্রি, তাতে তাদের ব্যাপার, ইন্টারনাল ব্যাপার। আমি অ্যাজ এন ইন্ডিয়ান মোর কনসার্ন অ্যাবাউট ইন্ডিয়ার ইন্টারনাল এক্সটার্নাল সিকিউরিটি। তার কারণটা হচ্ছে ইন্ডিয়ার নেপালের উপরে প্রচুর ইনভেস্টমেন্ট আছে, শুধু ইনভেস্টমেন্ট নেই, ফিউচারিস্টিক ইনভেস্টমেন্ট আছে। এই ধরনের ইনভেস্টমেন্ট যখন নেপালের প্রতি আছে, সেই দেশটা হাতছাড়া হয়ে যাচ্ছে। যেমন বাংলাদেশের উপরেও ইন্ডিয়ার অনেক ইনভেস্টমেন্ট এবং ডিপেন্ডেন্সি ছিল, সেটাও হাতছাড়া হয়ে যাচ্ছে। এটা মোটেই ইন্ডিয়ার এক্সটার্নাল সিকিউরিটির জন্য খুব একটা ভালো দিক নয় এবং এটা যদি কন্টিনিউ করতে থাকে তাহলে ইন্ডিয়ার ভালনারেবিলিটি অনেকটাই বেড়ে যাচ্ছে। তার কারণ তার আশেপাশের পাড়া প্রতিবেশীরা সবাই ডিজিজড হয়ে যাচ্ছে। যদিও শ্রীলঙ্কাকে আমরা রিকভার করতে পেরেছিলাম, বাট অ্যাট দিস পয়েন্ট অফ টাইম নেপালে যা ঘটছে, আমার মনে হয় নেপাল দ্বিতীয় বাংলাদেশের পথে এগিয়ে চলেছে। এই পরিস্থিতি কি কোনোভাবে ওভারকাম করা সম্ভব, না হলে নাকি সরকার পতনটাই সেখানকার একমাত্র আশু উদ্দেশ্য হচ্ছে? সরকার আপনি ধরতেই পারেন বকলমে পতন হয়েই গেছে। এবার সেখানে রিকভারির স্টেজ হচ্ছে একটাই, পরবর্তী সরকারকে ইলেক্ট করানো। এই ইলেকশন প্রসেসটাই একটা ডিজিজ স্টেটে হতে দেওয়া হয় না, ইচ্ছাকৃত ফরেন এজেন্সিরা করতে দেয় না, যেমন বাংলাদেশে দিচ্ছে না। ইলেকশন হয়ে যদি আপনার যদি রাগটা থাকে সরকারের উপরে, তাহলে সরকারের পতনের পরেই নেক্সট স্টেপটা হওয়া উচিত ইলেকশন। সেই ইলেকশনটা যখন হয় না এবং ইলেকশনটাকে যখন বারংবার ডেভিয়েট করানো হয়, ডেফার করানো হয়, তখন ধরে নেওয়া যেতেই পারে যে এই গোটা ঘটনাটা ইচ্ছাকৃত ঘটনা হচ্ছে এবং এই গোটা ঘটনাটার পিছনে
অন্য কোনো কারণ রয়েছে, যদিও ফ্রন্ট এন্ডে দেখানো হচ্ছে সরকারের প্রতি ডিসওবিডিয়েন্স। হ্যাঁ, আমার শেষ প্রশ্ন থাকবে আপনার কাছে, শুধুমাত্র এই যে সমাজ মাধ্যমে 26টা সমাজ মাধ্যম বা সোশ্যাল মিডিয়া যেগুলো ব্যান করে দেওয়া হয়েছে তার জন্যই মানুষজনের এত বিক্ষোভ, এবং আমরা ছবি দেখাচ্ছি যে স্কুল কলেজের ছোট ছোট বাচ্চা তারা ইউনিফর্ম পরে বিক্ষোভে সামিল হয়েছেন, সত্যি কি এটাই একটা কারণ হতে পারে নাকি নেপথ্যে আপনি যেগুলো বলছেন সেই একাধিক কারণ থাকতে পারে? দেখুন, এটা এজেন্সি ওয়ারফেয়ার। আপনি সবাই একটি সুস্থ সমাজে বসবাস করি। আপনি কোনোদিন দেখেছেন আপনার পাড়ার কোনো ছেলেকে অ্যাকিউরেটলি একটা গ্রেনেড আনপিন করে ছুড়ে মারতে? বা আপনি কোনোদিন দেখেছেন যে অ্যাকিউরেটলি একটা AK-47 বা যে কোনো রকম SMG ঠিকঠাক ভাবে চালিয়ে দিতে? এর জন্য প্রশিক্ষণ লাগে। এই প্রশিক্ষিত মানুষজনরা কারা? এরা কোথা থেকে প্রশিক্ষিত হচ্ছে? এবং সাধারণ মানুষ হঠাৎ করে রেগে গিয়ে গুলি চালাতে শিখে যাচ্ছে, বোম মারতে শিখে যাচ্ছে, গ্রেনেড ফেলতে শিখে যাচ্ছে, এটা তো সম্ভব না। দিস ইজ আর্টিকুলেটেড এজেন্সি ওয়ারফেয়ার, যেখানে এজেন্সি দিনের পর দিন এক সংখ্যক লোককে তৈরি করছে, সেই সংখ্যক লোককে তারপরে সেই দেশে কোনো না কোনো ভাবে পেনিট্রেট করাচ্ছে, এবং তারপরে সেখানে একটা সিভিল ডিসওবিডিয়েন্স তৈরি করছে, যেই সিভিল ডিসওবিডিয়েন্সটার পলিটিক্যাল সাইডটাকে ইউটিলাইজ করছে এই লোকগুলোকে ব্যবহার করে, এবং পরবর্তীকালে সেই সরকারকে ব্যাংকরাপ্ট করে দেওয়া হচ্ছে, এবং তারপরে কোনো একটা বিশেষ দেশে সেখানে পেনিট্রেশন ঘটছে। বেশ, অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। এবং আরও একবার আপনাদেরকে জানাবো, যত সময় এগোচ্ছে নেপালের পরিস্থিতি কিন্তু তত জটিল হচ্ছে। ইতিমধ্যেই নেপালের প্রধানমন্ত্রী KP শর্মার যে ব্যক্তিগত বাসভবন সেখানেও কিন্তু অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, প্রেসিডেন্টের বাসভবনেও কিন্তু অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, পুলিশের উপরে হামলা চালিয়েছে বিক্ষোভকারীরা, বেশ কয়েকজন পুলিশ কর্মী তারা কিন্তু আহত হয়েছেন। ত্রিভুবন বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। ইতিমধ্যে নেপাল সেনা প্রধানের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী। আমরা নেপালের পরিস্থিতি নিয়ে আরো দুজন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞের সঙ্গে কথা বলেছিলাম ডক্টর দেবাশিস নন্দীর সঙ্গে, আমরা কথা বলেছিলাম রাজাগোপাল ধর চক্রবর্তীর সঙ্গে। তারা বিষয়টাকে কিভাবে দেখছেন শোনাবো। যারা কলেজে পড়ে, যাদেরকে জেন জেড বলা হচ্ছে, অর্থাৎ 90 সালের মাঝামাঝি থেকে 2010 সাল পর্যন্ত মোটামুটি ভাবে এই সময় যারা জন্মেছে, অর্থাৎ যাদের বয়স প্রায় 25 থেকে 15 থেকে 30-এর মধ্যে, এই জেনারেশনটা, তারা এখন ভীষণ ভাবে তারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। সোশ্যাল মিডিয়া ছাড়া তারা ভাবতেই পারে না যে তাদের দিন চলতে পারে কি করে। যোগাযোগের মাধ্যম, জানার, পড়াশোনা করার মাধ্যম, সবকিছু তারা এই সোশ্যাল মিডিয়ায় করে। এখন বিভিন্ন দেশে বিভিন্ন জিনিস পপুলার, তো নেপালে যেহেতু খুব একটা বাধা ছিল না, তারপরে চাইনিজ যে সমস্ত মিডিয়াগুলো আছে, সোশ্যাল মিডিয়াগুলো আছে, টিকটক ইত্যাদি, সেগুলো আমাদের দেশে একটা পপুলার ছিল, ওখানে ভীষণ পপুলার। এছাড়াও গুগল ইত্যাদি, যেগুলো হোয়াটসঅ্যাপ, ফেসবুক, এগুলো সবই পপুলার ওখানে। ইয়ং জেনারেশন তারা সবাই ব্যবহার করে। এখন সরকার হঠাৎই ঠিক করলো যে যারা এই সমস্ত সোশ্যাল মিডিয়া তারা পারমিশন নেয়নি বা ইত্যাদি, এগুলো মূল উদ্দেশ্য হচ্ছে যে এদের এই সোশ্যাল মাধ্যমটাকে আটকে দেওয়া। এটাই ছাত্ররা, যুবরা যখন বুঝলো, এই অল্প বয়সীরা যখন বুঝলো, 15 থেকে 30 যাদের বয়স, তারা যখন দেখছে যারা এসব করতে পারছে না, সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ করতে পারছে না, এবং দেশে চাকরি নেই, যেটা সবচেয়ে বড় কথা, একদম বাংলাদেশের সিচুয়েশন, চাকরি নেই, হতাশা, অর্থনৈতিক অগ্রগতি নেই, দুর্নীতির একেবারে চূড়ান্ত জায়গায় পৌঁছে গেছে, নেতাদের সব বড় বড় বাড়ি গাড়ি, প্রচুর পয়সা, তাদের ছেলেমেয়েরা বিরাট ভাবে লেখাপড়া শিখছে, এই যে একটা সামাজিক বৈষম্য, সেটা কিন্তু শিক্ষিত আজ নব্য জেনারেশন দেখছে। তারা যখন দেখলো যে সোশ্যাল মিডিয়াও আটকে দিচ্ছে, তাদের বাক স্বাধীনতা বা বক্তব্য প্রকাশের স্বাধীনতা সেগুলো কোথাও আটকে যাচ্ছে, তারা মনে করলে এই সরকার যারা আছে তাদেরকে সরিয়ে দেওয়াই ভালো, তাদের বিরুদ্ধে আন্দোলন করাই ভালো, পথে নেমেছে। এখন একসঙ্গে এত এদের কোনো সংগঠনের আমি নাম দেখলাম না, কিন্তু একসঙ্গে এত লোককে কি করে সমবেত করা যায় এটা খুব অবাকই লাগছে, একেবারে বাংলাদেশের কায়দায়। তাই মাঝে মাঝে মনে হয় হয়তো কোনো কনস্পিরেসি থিওরি, যেটা হচ্ছে যে বাংলাদেশে আমরা দেখেছিলাম যে কারোর উস্কানি, কোনো বৃহৎ শক্তির উস্কানি, বিদেশি শক্তির উস্কানি না হলে এত মানুষ কি করে পথে নামলো, এগুলো
সাধারণত পলিটিক্যাল পার্টিরাও করে উঠতে পারে না। বাংলাদেশে রয়েছিল হাসিনা সরকারকে উৎখাত করার জন্য জামাত এবং বিএনপি ষড়যন্ত্র, এবং সেখানে কোটা বিরোধী ছাত্র আন্দোলন একটা প্রধান ইস্যু ছিল, কিন্তু সেখানে একটা মৌলবাদী শক্তির উপস্থিতি ছিল। আর এখানে নেপালের ইস্যু যেটা, সেটা অনেকগুলো মিশ্রণ। সেটা হচ্ছে একদিকে নেপালে চলতে থাকা দুর্নীতি, লাগাম ছাড়া দুর্নীতি, চাকরিহীনতা, অনুন্নয়ন এবং কিছু এলিট, রাজনৈতিক এলিটদের আধিপত্য, এবং পাশাপাশি নেপালে যেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়ার উপর বাধা নিষেধ আরোপ, 26টি সোশ্যাল মিডিয়া অ্যাপের উপর বাধা নিষেধ আরোপ করেছে আমরা জানতে পেরেছি। এবং এই যে ক্ষোভ, এই ক্ষোভের কতগুলো কারণ রয়েছে, কারণ তারা অভিযোগ করছে যে সোশ্যাল মিডিয়াকে যদি বন্ধ করা হয় তাহলে এই গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর আঘাত হানা, অর্থাৎ বাক স্বাধীনতার উপর আঘাত হানা। নেপালে আরেকটি বড় সমস্যা যেটা চলছে 17 বছর ধরে, সেটা একটা ইনক্লুসিভ সংবিধান, অর্থাৎ সকলকে নিয়ে চলার সংবিধান, সকলের নাগরিক অধিকার দেওয়ার সংবিধান, সেটা প্রণীত হয়নি। মধেসী সমেত অনেক যারা এথনিক গ্রুপ রয়েছেন, বিভিন্ন ভাষাগোষ্ঠী রয়েছেন, তাদেরকে সংবিধানের বাইরে রাখা হয়েছে। সেখানে একটা ক্ষোভ রয়েছে। পাশাপাশি যেটা ক্ষোভ রয়েছে সেটা হচ্ছে নেপালের স্বাস্থ্য ব্যবস্থা, রাস্তাঘাটের বেহাল দশা, বিদ্যুৎ ব্যবস্থা, পুরোটাই নিয়ে আশঙ্কা রয়েছে এবং জনগণ বিক্ষুব্ধ। সুতরাং এই 26টি অ্যাপ, সোশ্যাল মিডিয়া অ্যাপ বন্ধ করার একটা ইস্যু ছিল, কিন্তু অনেকগুলো ইস্যু আগে থেকে ছিল, সেখানে আগুনে ঘি পড়েছে মাত্র। সুতরাং এই বিক্ষুব্ধ জনগণের সাথে যদি সামরিক উপায়ে বা বল প্রয়োগ পূর্বক সেই আন্দোলনকে দমানোর চেষ্টা করা হয়, সেটা তাদের নেপাল সরকারের বিপরীতে যাবে। আমার মনে হয় জনগণের দাবি মেনে নিয়ে তাদের প্রতিনিধিদের সাথে বসা উচিত নেপালের। কারণ ছোট একটি ল্যান্ডলক কান্ট্রি, আমরা জানি, একটা বাফাস রাষ্ট্র চীন এবং ভারতের মধ্যে, এর পুরো সাপ্লাই চেইন ইন্ডিয়া থেকে যায়, এবং নেপালের আর্থিক উন্নয়ন বলতে বা আয়ের উৎস বলতে দুটো, একটা রেমিটেন্স, বাইরে কাজ করতে যায় সেখানকার লোক আয়, আর একটা হচ্ছে তারা পর্যটন থেকে কিছুটা আয় উপার্জন করে, যারা হিমালয়ের ট্রেকিং করতে যায়, এভারেস্ট, এছাড়াও সাধারণ পর্যটকরা যায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে। সেখানে এই অ্যাপগুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ অ্যাপের মাধ্যমে তারা বিভিন্ন ইনফরমেশন পায়, নেপাল সম্পর্কে জানতে পারে। এখন এই যে ঘটনা ঘটলো, এর ইম্প্যাক্ট সুদূর প্রসারী হবে, শুধুমাত্র রাজনৈতিক বা অর্থনৈতিক ক্ষেত্রে নেপাল পিছিয়ে পড়বে না, বা সেখানে বিপদসংকুল হয়ে উঠবে না। সেটা হচ্ছে নেপালের পর্যটন শিল্প এবং এর উপর আঘাত হানবে। কারণ হচ্ছে যে সমস্ত বিদেশি পর্যটকরা আসার কথা ভাবছেন আগামী দিনে, তারা নিরাপত্তার কথা ভেবে তাদের যে সফর বা যে সফরসূচি, তারা বিলম্বিত করতে পারে বা সেটা বন্ধ করতে পারে। এই মুহূর্তে যে বড় খবরে নজর রাখতেই হচ্ছে, নেপালের প্রধানমন্ত্রী তিনি পদত্যাগ করেছেন। সেনার সঙ্গে পরামর্শের পর পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, বিদ্রোহের মাঝে নেপালের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন কেপি শর্মা ওলি। আজই তিনি নেপাল ছাড়তে পারেন তেমনটা জানা যাচ্ছে, এবং আগেই আপনাদেরকে জানিয়েছিলাম যে নেপালের প্রধানমন্ত্রীর বাড়িতে কিন্তু অগ্নিসংযোগের ঘটনা এবং ছাত্র যুবকদের বিক্ষোভে উত্তপ্ত নেপালের কাঠমান্ডু। প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা কেপি শর্মা ওলির, এবং আজই তিনি দেশ ছাড়তে পারেন, অর্থাৎ নেপাল ছাড়তে পারেন যেমনটা আমরা জানতে পাচ্ছি। এবং সেনার সঙ্গে পরামর্শের পরই কিন্তু পদত্যাগ, সেনা প্রধানের পরামর্শের পর পদত্যাগ নেপালের প্রধানমন্ত্রীর। আজই দেশ ছাড়তে পারেন নেপালের প্রধানমন্ত্রী। নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির ব্যক্তিগত বাসভবনে আগেই আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। এর আগে নেপালের প্রেসিডেন্টের বাসভবনেও কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। সে দেশের একের পর এক নেতা মন্ত্রীর বাড়িতেও অগ্নিসংযোগের খবর পাওয়া যাচ্ছে, এবং 11 জন মন্ত্রী এখনো পর্যন্ত পদত্যাগ করেছেন যেমনটা আমরা জানতে পাচ্ছি। তবে এই মুহূর্তে সব থেকে বড় খবর, পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। আজই তিনি নেপাল ছাড়তে পারেন যেমনটা আমরা জানতে পাচ্ছি। সেনা প্রধানের সঙ্গে পরামর্শের পরই প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা কেপি শর্মা ওলির। সেনা প্রধানের পরামর্শেই কিন্তু তিনি এই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
আজই দেশ ছাড়তে পারেন কেপি শর্মা ওলি, যেমনটা আমরা জানতে পাচ্ছি। অবশ্যই আপনাদের মনে থাকবে যে 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশেও কিন্তু ঠিক এই ধরনের ঘটনা ঘটেছিল, অর্থাৎ সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের পরামর্শে বা ওয়াকারুজ্জামানের সঙ্গে আলোচনার পর শেখ হাসিনা তিনি কিন্তু পদত্যাগ করেছিলেন। তিনি তারপর ভারতে, এখনো পর্যন্ত তিনি ভারতেই রয়েছেন। এবার নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন এবং নেপালের সেনা প্রধানের সঙ্গে আলোচনার পর কিন্তু তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। এখনো পর্যন্ত 11 জন মন্ত্রী তারা পদত্যাগ করেছেন, যেমনটা আমরা জানতে পাচ্ছি। ইতিমধ্যেই নেপালের ত্রিভুবন বিমানবন্দর সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। লুটপাট চলছে নেপালের একাধিক নেতা মন্ত্রীর বাসভবনে, সরকারি ভবনগুলোতেও লুটপাট চলছে। ঠিক যেভাবে বাংলাদেশে হয়েছিল সেই একই কায়দায় নেপালেও যে গণ অভ্যুত্থান হচ্ছে সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। ইতিমধ্যে 21 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 400-রও বেশি এবং শুট অ্যাট সাইটের অর্ডার দেওয়া হয়েছে। সবটা মিলিয়ে সময় যত এগোচ্ছে নেপালের পরিস্থিতি তত ঘোরালো হচ্ছে এবং প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতেই কিন্তু সেখানে মূলত বিক্ষোভ চলছিল। নেপালের সেনা প্রধান অশোক রাজ সিকদেলের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এবং তারপরই পদত্যাগের সিদ্ধান্ত। আজই নেপাল ছাড়তে পারেন তিনি, তেমনটা আমরা জানতে পাচ্ছি। স্বরাষ্ট্রমন্ত্রী, জল সরবরাহ মন্ত্রীর পর নেপালের একের পর এক মন্ত্রী তারা ইস্তফা দিয়েছেন এবং আজ বিক্ষোভ বৃদ্ধি পেতেই কিন্তু সেখানে 11 জন মন্ত্রীর ইস্তফা বা পদত্যাগ আমরা দেখেছি। এমনকি নেপালের কমিউনিস্ট পার্টির সদর দপ্তরে ঢুকে বিক্ষোভকারীরা হামলা চালায়। কমিউনিস্ট পার্টির সদর দপ্তরে তাণ্ডব চালানোর ছবিও কিন্তু ভাইরাল। এমনকি সেই যে স্বরাষ্ট্র দপ্তরে সে ভবন যেখানে যারা রাজনৈতিক ব্যক্তিত্বরা ছিলেন তাদেরকেও কিন্তু সেখান থেকে বের করে দেয়া হয়। এমনকি নেপালে বিদ্রোহের মাঝে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির 21 জন সাংসদ তারা গণ ইস্তফার সিদ্ধান্ত নেন। পার্লামেন্ট ভেঙে দিয়ে নতুন করে নির্বাচনের ডাক দিয়েছে নেপালে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি। নেপালের বিভিন্ন নেতা মন্ত্রীদের বাড়িতে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। অগ্নিসংযোগ করা হয় নেপালের প্রেসিডেন্টের বাসভবনেও। প্রাক্তন মন্ত্রী তথা সিপিএন নেতা প্রচণ্ডের বাড়িতেও কিন্তু আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক এবং টেলিযোগাযোগ মন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুংয়ের বাসভবনেও আগুন ধরিয়ে দেওয়া হয়। অগ্নিসংযোগ করা হয় নেপালি কংগ্রেসের প্রেসিডেন্ট শের বাহাদুর দেওবার বাসভবনেও। এবং আপনাদের আরও একবার জানাবো, উদ্ভূত পরিস্থিতিতে কিন্তু আজকে সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছিলেন নেপালের প্রধানমন্ত্রী। সন্ধে 6টায় সেই বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এবং বন্ধ করে দেওয়া হয়েছে কাঠমান্ডু বিমানবন্দর। স্তব্ধ বিমান ওঠানামা। অগ্নিগর্ভ নেপালে ইতিমধ্যে সেনার তরফ থেকে অ্যাকশন নেওয়া হচ্ছে, সরানো হচ্ছে মন্ত্রীদের। হেলিকপ্টারের মাধ্যমে নেপালের বাসভবন থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে একের পর এক মন্ত্রীদের। একাধিক মন্ত্রী, উচ্চপদস্থ অফিসারদের বাসভবনে ভাঙচুর উত্তেজিত জনতার, আর সেই কারণেই সেনার তরফ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ছাত্রদের বিক্ষোভে অগ্নিগর্ভ পরিস্থিতি নেপালের। পুলিশকে তাড়া করে মারে বিক্ষোভকারীরা। আন্দোলনকারীদের হামলায় জখম হন একাধিক পুলিশ কর্মী। নেপালের একাধিক জায়গায় নতুন করে কারফিউ জারি করা হয়। কাঠমান্ডু, ললিতপুর, ভক্তপুরে কারফিউ জারি করে নেপাল প্রশাসন। তবে এই মুহূর্তে যেটা আমরা জানতে পাচ্ছি, কেপি শর্মা ওলি তিনি পদত্যাগের পর আজই কিন্তু নেপাল ছাড়তে পারেন এবং সেনা প্রধানের সঙ্গে পরামর্শের পর তিনি তার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন, যেমনটা আমরা জানতে পাচ্ছি। নেপালের প্রধানমন্ত্রীর ব্যক্তিগত বাসভবনে কিন্তু ইতিমধ্যেই লুটপাট, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
এই মুহূর্তে ব্রিগেডিয়ার পিকে সান্যাল রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ব্রিগেডিয়ার সান্যাল, আমরা শ্রীলঙ্কার ঘটনা দেখেছিলাম এবং 2024-এর 5ই অগাস্ট বাংলাদেশেও দেখেছি যে শেখ হাসিনা সেনা প্রধানের পরামর্শে পদত্যাগ করেছেন। আর আজকে 2025-এর একেবারে সেপ্টেম্বরের 9 তারিখে আমরা নেপালের ছবি দেখছি। আপনার পর্যালোচনা বা ব্যাখ্যা? না, যেটা নেপালে যেটা হচ্ছে, এটা একটা আনস্টেবল গভর্নমেন্ট ছিল, আর ওদের বিরুদ্ধে লোকেদের একটা নালিশ ছিল যে ওরা হচ্ছে একটা করাপ্ট গভর্নমেন্ট। তারপরে এর মধ্যে একটা ঝামেলা হলো যখন ওরা সোশ্যাল মিডিয়ার ওপরে ক্ল্যাম্প ডাউন করার চেষ্টা করেছে। তো কাল প্রায় 20 জন লোক গুলি খেয়ে মরেছে, আর প্রোটেস্ট হয়েছে। আজকে এখন প্রোটেস্টটা হচ্ছে অ্যান্টি করাপশন প্রোটেস্ট। দেশে যে এত করাপশন হচ্ছে গভর্নমেন্টের, এইটা নিয়ে যে প্রোটেস্ট হয়েছে। আর প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার ওলি রিজাইন করেছে। আমরা শুনছিলাম উনি নাকি চেষ্টা করছেন দুবাইতে ফ্লাই আউট করার জন্য, কিন্তু বাংলাদেশ এয়ারক্রাফট কোনো পাইলট ওদের বাইরে নিয়ে যাবে কিনা, এটা একটা বিরাট বড় সন্দেহ। মানে এটা বাংলাদেশের সাথে আমরা ইকুয়েট করতে পারবো না। যেমন শেখ হাসিনা চলে গেছিল ইন্ডিয়া এতে পালিয়ে এসেছিল। এখন নেপালের অবস্থাটা একটু আনস্টেবল আছে। নেপালে আরো অনেক ফ্রেঞ্চ গ্রুপ আছে। একটা রিসেন্ট গ্রুপ হচ্ছে যারা দেশটাকে আবার একটা স্বাধীন হিন্দু রাষ্ট্র কনভার্ট করতে চাইছে। আর চায়না অ্যাবসলিউটলি अगेंस्ट দিস হিন্দু রাষ্ট্র। আর ওলি চায়নাকে সাপোর্ট করতো, এখন ওকে এখন সরানো হয়েছে। এখন দেখা যাক সিচুয়েশনটা আর্মি কিরকম ভাবে কন্ট্রোল করবে। সিচুয়েশনটা একটু ভায়োলেন্ট হয়ে গেছে। কাঠমান্ডুতে অনেক মারপিট হচ্ছে, অনেক পলিটিশিয়ানদের ওরা ধরে পেটাচ্ছে। অনেক পলিটিশিয়ানসরা এখন আর্মি ব্যারাকসে চলে গিয়ে ওইখানে ওরা রেফিউজ নিয়েছে। এখন আমাদের দেখতে হবে যে সিচুয়েশনটা কত তাড়াতাড়ি কিরকম ভাবে স্টেবিলাইজ হবে। আমাদের এটাও দেখতে হবে যে চায়না কি করতে পারে, এটাও আমাদের অবজার্ভ করতে হবে। কেন কি চায়না হয়তো ইনভলভ ছিল যখন শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে ওরা তাড়ায়। চায়না শ্রীলঙ্কাও ইনভলভ ছিল। এখন রিসেন্টলি ইন্ডিয়ার ফরেন অ্যাফেয়ার্স মিনিস্ট্রি আর আমাদের যে কাউন্টার ইন্টেলিজেন্স লোকেরা একটু ভালো কাজ করছে, যাতে কি চায়নার উপরে আমরা কিছুটা চাপ সৃষ্টি করেছি। এখন দেখা যাক ব্যাপারটা কিরকম ভাবে সেটেল ডাউন করে। একদম একদম, অবশ্যই আমাদের নজর থাকবে। অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, ব্রিগেডিয়ার প্রবীর কুমার সান্যাল ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে।